আজ বড্ড দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি অফিসে ঢুকে একটু জোরেই হাঁটা দিলাম। কিন্তু কেন জানি না মনে হলো আশেপাশের মানুষগুলো আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকাচ্ছে। বিষয়টা সত্যি কিনা দেখার জন্য সবার দিকে নজর দিলাম। সবাই আমার দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছে আর মুচকি হাসছে। ব্যাপারটা অসহ্যকর। অনেক মানুষ যদি আপনার দিকে তাকিয়ে এভাবে হাসে, কেমন অসহ্য লাগা ভর করবেই। ভাবতে ভাবতে ডেস্কের সামনে আসলাম। কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটি টেবিলের উপর রাখতেই শফিক সাহেব এসে হাজির। ওনার দিকে প্রথমে না তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওনার মুখ থেকে বের হওয়া কথাটি শুনে বিরক্ত নিয়ে তাকালাম। উনিও বাকিদের মতো হাসছে, তবে একটু বেশি হাসছে মনে হচ্ছে। আপনি এভাবে হাসছেন কেন? তানভীর সাহেব, আপনি এমন একটা কাজ করবেন ভাবতে পারিনি। ভাবা যায় সারা অফিসের লোক তাকে মেনে চলে, ভয়ে চলে, আর আপনি তাকেই কিনা। সত্যি সাহসের পরিচয় দিলেন একটা। অসাধারণ আপনার সাহস। শফিক হলেন আমার কলিগ। একটু বেশি বকে। বেশি বকে বলতে অন্যের কোনো অসাবধানতা বা ভুল কিছু দেখলেই হয় তার মুখ থেকে কথা আর ফুরবে না। ওনার মুখ থেকে আমার প্রতি আলগা প্রশংসা শুনে রাগ উঠে গেল, কিন্তু কিছুই বললাম না। উপরন্তর উনি আবার বলা শুরু করলেন। তা মিয়া, আমাকে তো একবার জানাতে পারতেন। আমি কি আপনার পর নাকি? আমি তো হেল্পই করতাম। কী সব বলছেন বুঝতে পারছি না। বাহ, ভনিতা তো দেখি কম পারেন না। আমি শফিক সাহেবের কথা শুনে হাবার মতো চেয়ে আছি। ওনার কথার কোনো আগামাথা বুঝতে পারছি না। হঠাৎ কী হলো, সবাই কেমন করে তাকাচ্ছে, আবার উনি এসে কী সব বলছে, কিছুই ঠিক বুঝতে পারছি না। এই জানতো, আপনার কাজ করেন, আমার অনেক কাজ আছে, সব করতে হবে। হুম, তবে আপনার কাজ না করলেও হবে মিস্টার তানভীর। আপনি তো বস হয়ে যাবেন কদিন পর। বিরক্তি মুখে চেয়ারে এসে বসলাম। এনার রহস্যময় কথাগুলো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। ল্যাপটপ অন করে কাজে মন দিলাম। খানিকটা সময় পর খেয়াল করলাম আমার ডেস্কের পাশে একজন কলিগ আসতে লাগলো। আমি দাঁড়ালাম হঠাৎ এমন আগমনে। আমি দাঁড়াতেই সবাই এসে হাতে হাত মিলিয়ে বলতে লাগলো, কংগ্র্যাচুলেশন মিস্টার তানভীর, দোয়া করি আপনারা সুখী হন। সবার থেকে এমন কথা শুনে আমি হা হয়ে গেলাম। কি হলো কিছুই বুঝলাম না, তবে এটা শফিক সাহেবের কাজ বেশ বুঝতে পারছি, কিন্তু তিনি এমন কেন করবে কিছুই মাথায় আসছে না। আমি চেয়ারে বসে আবার কাজ করতে লাগলাম। তখনই শুনলাম, ভালো করে কাজে মন দেন তানভীর সাহেব। কথাটি শুনে সামনের দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে গেছে। কারণ কাজ করলেও কাজে যে মন নেই, সেটা অন্য কেউ বুঝতে পারলে তা ভয়ের কারণ। আর যদি তা হয় অফিসের বস। ঝট করে উঠে দাঁড়িয়ে বললাম, সরি ম্যাম, আসলে হয়েছে কি। জানি, কাজে মন দেন, আর যে কাজটা করেছেন সেটা ঠিক না। আপনি আব্বুর খুব পছন্দের একজন স্টাফ, তাই কিছু বললাম না, বুঝেছেন? আর নীল ফাইলের যে কাজটা দিয়েছিলাম নতুন প্রজেক্ট নিয়ে, সেটা কতদূর করেছেন? জি ম্যাম, সেটার কাজ শেষ, কিন্তু ভুলে বাসায় রেখে আসছি, কাল নিয়ে আসব। গুড। অরণি ম্যাম চলে গেল আমার ডেস্কের সামনে থেকে। উনি হলেন অফিসের বস। মাস পাঁচেক হলো জয়েন করেছে ওনার আব্বুর জায়গাতে, তাই আর কি। তবে উনি কী সব বলে গেলেন মাথায় আসছে না। কিন্তু উনি যখন কথা বলছিলেন তখন আশেপাশের সবার দিকে তাকিয়েছিলাম একবার, আর সবাই এদিকেই তাকিয়েছিল। কিন্তু ঘটনাটা কি মাথায় আসছে না আমার। কাজ শেষ করে তাড়াতাড়ি বের হলাম অফিস থেকে। অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তখনই শফিক এসে বলল, ম্যাম আজ কি বললো আপনাকে? ওই মিয়া, আপনারা কি শুরু করেছেন বলেন তো? কি হয়েছে বুঝতে পারছি না। আবারও ভনিতা করছেন? সব করলেন আপনি, আর আমরা বলেছি বলেই দোষ? হুর, যান, বাসায় যান, আপনার সাথে কোনো কথাই নেই। শফিক রাগ করে চলে গেল, কিন্তু আমি কিছুই বুঝলাম না ঘটনাটা কি। যদি জানতে পারতাম তাহলে তো ঠিকই ছিল। এসব ভাবতে ভাবতে রিকশাতে করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সব কিছু করে খেয়ে দিয়ে অফিসের কাজে বসলাম। তখনই রাফিন এসে বলল, ভাইয়া, আমার চিঠিটা দাও। চিঠি? কিসের চিঠি? আরে আমি না তোমাকে বলেছিলাম একটা মেয়েকে পছন্দ করি, তাকে একটা চিঠি লিখে মনের কথাগুলো জানাবো। তো আমি লিখতে পারি না, তাই তো তোমার কাছে দিয়েছিলাম লেখার জন্য, সেটা দাও। রাফিন হলো আমার চাচাতো ভাই।
বয়সে আমার থেকে মাত্র 3 বছরের ছোট থাকায় একসাথে কত ঘুরেছি বলে আমার কাছে সব জড়তা রাখে না, সব কিছু এসে বলে। তাই তার কাছের মানুষটার জন্য একটি চিঠি লিখে দেওয়ার কথা ছিল। আমি বললাম, ও হ্যাঁ, মনে পড়েছে। তা লেখা শেষ? লেখা শেষ, দাঁড়া দিচ্ছি। সারা বাড়ি খুঁজে আমি শেষ, কিন্তু কোনো চিঠি খুঁজে পাচ্ছি না। সেটা ঠিক চিঠি না, একটি সাদা কাগজে প্রপোজাল লেখা, কিন্তু সেটা যে কোথায়? গত 3 দিন আগেই তো টেবিলে রেখেছিলাম রাতে লিখে, কিন্তু সেটা কোথায় গেল? আমি ওর দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছি। সে বলল, কই দাও। সরি ভাই, আসলে লিখে রেখেছিলাম, কিন্তু ঠিক খুঁজে পাচ্ছি না। কিছু মনে করিস না, কাল লিখে দেব, এখন যা। রাফিন রাগ করে চলে গেল। আমি তখনও খুঁজে চলেছি, কিন্তু পাচ্ছি না। পরে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নীল ফাইলটা খুঁজতে লাগলাম, কিন্তু সেটাও খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি ভাবতেই মনে পড়ল, আমি তো 2 দিন আগেই নীল ফাইল অফিসে নিয়ে গিয়েছিলাম, তার মানে সেটা ওখানেই আছে। যাক, আজ ম্যামকে দিতে পারবো কাজের হিসাব। এসব ভাবতে ভাবতে অফিসে চলে এসেছি। আজ তেমন কেউ কৌতূহলী হয়ে তাকাচ্ছে না, কিন্তু যখন শফিকের ডেস্কের সামনে আসলাম, সে আমার দিকে তাকিয়ে আছে অন্যদিনের চেয়ে বেশি রসালো দৃষ্টিতে। আমি সোজা আমার ডেস্কের সামনে গেলাম, কাঁধ থেকে ব্যাগ নামিয়ে কাজে মন দিলাম। প্রায় ঘন্টা 2 পর শফিক আসলো। কি তানভীর সাহেব, কেমন আছেন? প্রতিদিন যেমন থাকি, আপনি? আছি। কাজটা ঠিক করেনি, আমাকে জানালে কি ক্ষতি হতো? আজকেও একই কথা? ওকে ওকে, ম্যাম ডাকছে তার কেবিনে, সাথে স্যারও আজ আসছেন। নীল ফাইল নিয়ে যেতে বলেছেন আপনাকে, যান। শফিকের থেকে কথাগুলো শুনে নীল ফাইল খুঁজতে লাগলাম ড্রয়ারে, কিন্তু না, নেই কোথাও। মাথাটা রাগে ফেটে যাচ্ছে। আমার চাকরিটা মনে হয় গেল আজ। আমার দিব্যি মনে আছে আমি অফিসে ফাইলটা এনেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। চাকরিটা আমার গেল আজ। সব গুছিয়ে নিলাম, চলে যাব বলে একেবারে। তারপর ম্যামের কেবিনের দিকে গেলাম করুণ মুখে। দরজা ঠেলে মাথা নিচু করে বললাম, আসবো ম্যাম? আসেন তানভীর সাহেব, বসেন। ধন্যবাদ। চেয়ারে বসেছি সেই মাথাটা নিচু করেই। অরিনি ম্যামের আব্বু আসছে আজ, তবে ওনার দিকে তাকাতে সাহস হচ্ছে না, কারণ আজ প্রথমবার বড় কাজে ভুল করে বসেছি। চুপ কেন মিস্টার তানভীর সাহেব? এনিথিং রং? না মানে ম্যাম, আসলে আমি আপনি ওই কি? ওই নীল ফাইলটা কোন নীল ফাইল? আপনি যে ফাইলে কাজ করতে দিয়েছিলেন নতুন প্রজেক্ট নিয়ে, সেটা। ও, তা কোথায়? সাথে তো দেখছি না। না মানে ম্যাম, আমি ওটা খুঁজে পাচ্ছেন না তাই না? আমি ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হাসছে, সেই হাসি যা কলিগরা আমাকে দেখে হেসেছে এই কদিন। আমি হাবার মতো চেয়ে আছি, কারণ তিনি এটা কি করে জানেন। আমি ভয়ে মাথাটা নিচু করলাম আবার। এই যে দেখুন, এটাই কি সেই নীল ফাইল? আমি কথাটা শুনে তাকালাম সামনের দিকে, কিন্তু উনি হাত বাড়িয়ে দেখিয়ে দিল স্যারের হাতের দিকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। স্যারও সেই রহস্যমার্কা হাসি দিল। আরে, এটাই তো সেই নীল ফাইল, আপনার কাছে কি করে আসলো? স্যার আর অরণি চুপ হয়ে গেল। অরণি আমার দিকে তাকিয়ে আছে। এমনিতেই তিনি সুন্দরী আর একদম সামনে বসে আছে। যদি এভাবে তাকায় তো কেমন অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্যার বললেন, তানভীর, তুমি কাজের ফাঁকে এসবও করো তাহলে? কোন সব স্যার? জানো না? না স্যার। তোমার ফাইল এটা, তোমার থেকে আর কে জানবে? সরি স্যার, বুঝতে পারছি না। দেখো তানভীর, তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু এভাবে কাজটা করা তোমার ঠিক হয়নি। আমাকে তো জানাতে পারতে, বন্ধু মনে করে। আমি কি মেরে ফেলতাম? সবাইকে জানিয়ে কী লাভ হলো? স্যারের কথার আগামাথা কিছুই বুঝলাম না। ফাইলটা ম্যামের কাছে আসলো কিভাবে সেটাও বুঝলাম না। মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। তখনই শফিকের গলা। ম্যাম আসবো? আসেন, আপনিই তো সব। না মানে ম্যাম, ওই আর কি। তা মিস্টার তানভীর সাহেব, নীল ফাইলে আজকাল প্রেমপত্র দেওয়া হয়, তাও আবার অফিসের বসের? আমি ওনার কথা শুনে ভ্যাবাচাকা খেলাম।
বলে কি উনি? আমি কেন ওনাকে প্রেমপত্র দিতে যাব? মাথা কি খারাপ হচ্ছে? আমি জড়তার মধ্যে পড়ে বললাম, ম্যাম, আপনার মনে হয় ভুল হচ্ছে। ভুল? এটা কি তবে? ফাইলের মধ্যে কি উড়ে এসেছে? এটাতে আমাকে প্রপোজাল লিখে ফাইলের মধ্যে কেন দিয়েছেন শুনি? নীল ফাইল থেকে সেই সাদা কাগজ যা রাফিনের জন্য লেখা ছিল সেটা ম্যাম বের করলো। আমি হা হয়ে চেয়ে আছি, আর হা হবারই কথা, কারণ মনে পড়েছে এখন সব। আমি নীল ফাইলে কাজ শেষ করে রাফিনের প্রপোজাল লিখেছিলাম, আর সেটা নীল ফাইলের মাঝে রেখেছিলাম যাতে পরে সেখান থেকে নিয়ে রাফিনকে দিয়ে দিতে পারি, কিন্তু ভুলে সেটা আর বের করা হয়নি। আর সাথে করে ফাইলটা নিয়ে অফিসে এসেছিলাম। ফাইলটা ম্যামের কাছে জমা দেওয়ার জন্য বের করে টেবিলের ওপর রেখে ওয়াশরুমে গিয়েছিলাম, আর তারপরে এসে দেখি ফাইলটা নেই। খুঁজেছিলাম কিন্তু পাইনি, আর কাজে চাপ থাকাতে বেশি গুরুত্ব দিতে পারিনি। কি হলো, চুপ কেন? ভাবছি আপনার কাছে ফাইলটা এলো কি করে। সে সময় আমি ম্যামের কেবিনে থেকে আসছিলাম। ম্যাম বলেছিল আমাকে যে আপনাকে নীল ফাইল নিয়ে কেবিনে যেতে, কিন্তু আপনাকে এসে পাইনি। তবে টেবিলে আপনার ফাইলটি রাখা ছিল। ভেবেছিলাম আপনার একটা উপকার করি, আমি ফাইলটা নিয়ে যাব আর পরে আপনাকে এসে বলবো সব। তাই ফাইলটা আমি নিয়ে এসেছিলাম ম্যামের কাছে। বাকিটা জানেনই তো সব। আমি শফিকের দিকে হা হয়ে তাকিয়ে আছি। ভেবেছিলাম ওয়াশরুম থেকে এসে চেক করে ভুলগুলো ঠিক করে জমা দিব, কিন্তু তার আগেই এই বেটা শফিক এসে সব গুলিয়ে দিল। এবার মনে হয় সত্যি সত্যি চাকরিটা গেল আমার, কারণ রাফিনের সেই মেয়েটির নামও অরণি, আর কাগজটিতে লেখা আছে, অরণি, ভালোবাসা কখন আসে আমি ঠিক জানি না, তবে তোমাকে দেখে ভালোবাসা যে সমতল আঁকাবাঁকা রেখাদ্বয় আমার মনের সরু রাস্তায় বয়ে চলে গেছে সুদূর প্রান্তরে, তখনই বুঝেছিলাম আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি শব্দটা হয়তো তোমার কাছে পুরনো, কিন্তু আমি যখন চুপিসারে তোমার চাঁদবদন মুখে চেয়ে থাকি তখন মনে মায়াবীয়তা আসে। যখন তোমার ঘন সাদা দাঁতের সংমিশ্রণে তোমার লাল লিপস্টিকের ঠোঁটে হাসি রেখা বয়, তখন আমার মনে ভালোবাসা শব্দটি নতুনভাবে এসে কড়া নাড়ে আর বলে, ভালোবাসি অরণি তোমাকে। তোমার চুল, তোমার নাক, তোমার আখির চিকন ভ্রু আমাকে ভালোবাসি শব্দটি নতুনভাবে বুঝতে শেখায়। তখন মনে মনে একাই পাগলের মতো বিড়বিড় করে বলে উঠি, নিরক্ষরকার সেই পাণ্ডুলিপিতে শুধুই অনুভূতির সমাহার, শঙ্খচিল ডাহুকের প্রেম, সেটাও ছিল নিরক্ষর। কেউ একজন বলেছিল, ভালোবাসায় লিখিত কোনো পাণ্ডুলিপির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু হৃদয়তার আর হৃদয়তার। তাই আমি অন্য কোথাও তোমার ভালোবাসা লিখে রাখিনি। তুমি নিবে তা আমার চোখের ভাষায় অথবা আমার অনুভূতির অস্থিরতায়। লেখাগুলো এরা সবাই পড়েছে। আমি শফিকের দিকে রাগী চোখে তাকালাম। সব এরই দোষ, না বলে ফাইল এনেছে, তার উপর সবাইকে অন্যরকম করে বলে বেরিয়েছে। অরণি বাসায় যা। শফিক, তুমিও যাও ডেস্কে। স্যারের কথা মতো সবাই চলে গেল, আমি বসে রইলাম, কারণ আমার যাওয়ার অনুমতি এখনও হয়নি। আজ শফিকের জন্যই চাকরিটা চলে গেল। ইস, আগে যদি বুঝতে পারতাম ভুল করে ফেলেছি। তবে ভুলটা হলো তার নামও অরণি, এনার মেয়ের নামও অরণি। হে খোদা, কেন যে প্রায় মানুষের নাম একই রকম হয়। তা আমার মেয়েকে কবে থেকে ভালোবাসো? ইয়ে না, মানে স্যার, আসলে ভুল করে কাগজটা। চুপ, এখন তো এসবই বলবে। ভুল করে কাগজ এসে গেছে। না মানে স্যার, আপনারা যা ভাবছেন তা নয়। চুপ করা ফাজিল ছেলে। ভালোই তো প্রপোজাল লিখতে পারো, তা সামনে এসে প্রপোজ করতে পারো নি? না আসলে। শোনো, তোমার ফাইল থেকে এটা পাওয়ার পর অরণি সোজা আমার কাছে চলে আসে, আর এসে সব আমাকে বলে, আমাকে কাগজটা দেখায়। তারপর তোমাকে। জানি স্যার, আমাকে চাকরিতে আর রাখা যাবে না। আসলে ফাইলটি চেক করতে আমি দেরি করেছিলাম, আর কাগজটি ওর মধ্যে রয়ে গেছিল। শফিকই তো সব পাকিয়ে দিয়েছে। বেশ করেছে। আর তোমাকে চাকরিতে রাখা যাবে না কেন? অরণি তোমার কাগজ পেয়ে 4 দিন অনেক ভেবেছে তোমাকে নিয়ে। তুমি তাকে আড়ালে এত ভালোবাসো সে জানতোই না। সে অনেক বিয়ের সম্বন্ধ না করে দিয়েছে বহুবার। সে চেয়েছিল আরও বড় হতে, কিন্তু এখন সে তোমাকে বিয়ে করতে চায়। তুমি তাকে ভালোবাসো তা বলনি কেন আগে থেকে? যাও, আজ তোমাকে তাড়াতাড়ি ছুটি দিলাম, বাসায় যাও। তোমার পরিবারকে বলো যে আমরা আসছি। যাও। আমি আর দাঁড়ালাম না, সোজা
বসের কেবিন থেকে বের হয়ে গেলাম। শফিকের ডেস্কের সামনে এসে হাসি মুখে বললাম, ধন্যবাদ। এখন ধন্যবাদ লাগবে না। আপনিই তো রিয়েল হিরো। হইছে, পাম দিতে লাগবে না, দাওয়াত দিলেই হবে। আমি কিছু বললাম না। এমনিতেই অরণি দেখতে সুন্দর। সব ছেলে সব ছেলের স্টাফ তার জন্য মরিয়া হয়ে থাকে এক নজর দেখবে বলে। আমিও দেখতাম, তবে সেভাবে না, কেবল সৌন্দর্য উপভোগ করতাম আর কি। আর কোথা থেকে যে কি হয়ে গেল। চেয়েছিলাম রাফিনের প্রেমটা সফল করব, তার আগেই আমারটা হয়ে গেল। অফিস থেকে বের হওয়ার সময় সবাইকে ইনভাইট করে আসছি। রিক্সাতে করে বাসায় যাচ্ছি আর ভাবছি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।